রিতম পডকাস্ট, ভয় পাওয়ার নতুন ঠিকানা। নমস্কার, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি রিতম। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রানাঘাটে ঘটে যাওয়া একটা মারাত্মক সত্য ভৌতিক ঘটনা। যদি তোমরা আমার ভিডিও ইউটিউব থেকে দেখো, সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলো না, কানে হেডফোনটা লাগিয়ে নাও। তা চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকের গল্পটা আমাকে মেল করে পাঠিয়েছেন নিদেশ কুমার দাদা, রানাঘাট থেকে। দাদা যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করলাম। নমস্কার বন্ধুরা, আমার নাম নিদেশ, আমার বাড়ি রানাঘাট। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনে ঘটে যাওয়া একটা সাংঘাতিক ভয়ানক গল্প আর দুঃখজনকও। তাহলে গল্পটা শুনতে থাকো। গল্পটা আমার জীবনে ঘটে 2015 সালে। তখন আমার বয়স 23 বছর। আমি যখন কলেজে পড়তাম একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়। আমাদের 2 বছরের রিলেশন ছিল। মেয়েটার নাম রিয়া। আমরা যখন 1 বছর ওই 7-8 মাস, তখন আমরা দুজনের বাড়িতে জানাই যে আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে, আমরা বিয়ে করতে চাই। বাড়ির লোকরাও রাজি হয়ে যায়, কারণ আমি একটা ভালো জায়গায় চাকরি করতাম আর রিয়াও একটা প্রাইভেট ফার্মে মোটামুটি চাকরি করতো। যাই হোক, 2015 সালে একটা সাংঘাতিক সময় 7টা 15 আমার জীবনে আসে। 2015 অক্টোবর মাস 7টা 15 আমার কাছে একটা কল আসে রিয়ার ফোন থেকে। কিন্তু ফোনের ওই সাইডে রিয়া ছিল না। একজন পুরুষ কণ্ঠে আমাকে বলে রিয়ার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, সে একজন হাসপাতাল থেকে বলছে। যাই হোক, আমি অত কিছু না ভেবে ডিরেক্ট হাসপাতালে যাই। গিয়ে ডিরেক্ট রিসেপশনে জিজ্ঞেস করি যে এরকম ফোন এসেছিল। ওরা আমাকে কিছু না বলে ওয়ার্ড নাম্বার 4-এর দিকে নিয়ে যায়। ওখানে অ্যাক্সিডেন্ট করে যারা মারা যায় তাদের বডিগুলো রাখা হয়। ওই দৃশ্যটা জীবনে আমি ভুলতে পারবো না। আমি যখন গল্পটা লিখছি আমার গায়ে কাটা দিচ্ছে। রিয়ার মুখ পুরো থেবড়ে গেছে, চোখ মুখ পুরো ঢুকে গেছে। মনে হচ্ছে ওর মুখের ওপর দিয়ে কোনো লরি বেরিয়ে গেছে। আমাকে জানানো হয় হসপিটাল থেকে 10 কিলোমিটার দূরে ও স্কুটি করে আসছিল অফিস থেকে। যখন ফিরছে, আমি তো জানি ও অফিসে গেছে, ও যখন ফিরছে তখন নাকি লরির সাথে ওর ধাক্কা লাগে আর ও স্পট ডেড করে যায়। যাই হোক, আমি দেখে পুরো ভেঙে পড়ি। ওই টাইমটা আমি বুঝতে পারছিলাম না আমি কী করব, কাঁদবো নাকি ওকে জড়িয়ে ধরবো না কী করব। আমি মানুষটাকেই চিনতে পারছি না। প্রথম কথা, ওর সারা গায়ে রক্তে মাখা। আমি আর কিছু না ভেবে না, সত্যি কথা বলতে, আমাকে হসপিটালে যে ওয়ার্ডের লোক ছিল ওরা আমাকে ডাকছে, কিন্তু আমি না একভাবে ওর মুখের দিকে তাকিয়ে রয়েছি। এটাই কি সেই মানুষটা যার সাথে আমি ঘর বাঁধবো বলে ভেবেছিলাম? আমি তো তাকে চিনতেই পারছি না। যাই হোক, হাউমাউ করে কেঁদে উঠি। ওর বাড়ির লোককে ফোন করা হয়, আমার বাড়ির লোকও আসে। ওর দেহটা যখন দাহ করছি, বিশ্বাস করবে না, আমি দূরে দাঁড়িয়ে দেখছি ওকে যখন আগুনে ঢুকিয়ে দেওয়া হয় না, আমার বুক পুরো ফেটে যাচ্ছে। আর না, চারিদিকে একটা প্রচণ্ড জোরে একটা ঝড়ের মতো উঠে গেল, কিন্তু এতক্ষণ হচ্ছিল না। যখনই ওকে আগুনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তখনই না প্রচণ্ড জোরে একটা হাওয়া দেয়। আর আমি ফিল করি ওর একটা জিনিস হয় না, একটা মানুষের সাথে তুমি থাকলে তার নিঃশ্বাসটাও তুমি চিনতে পারবে। আমি ভাবছি আমার কানের সামনে সেম নিঃশ্বাস কেউ একটা ফেললো। আমি পেছন ঘুরে তাকিয়ে দেখলাম না, কেউ নেই। আবার এক টাইমে মনে করলাম যে এত লোক আছে, হয়তো কেউ পাশ দিয়ে গেছে, সেইটা হতে পারে। তো সেই টাইমে অত মেন্টালিটি চালানোর মতো সময় ছিল না কি হচ্ছে না হচ্ছে। যাই হোক, আমার জীবনের প্রথম ভুল, ও যখন মারা যায় ওর কাছে একটা ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে একটা ডায়েরি ছিল। ওই ডায়েরিটাতে ও কবিতা লিখতো আর আমাদের কিছু কিছু ছোট ছোট স্মৃতি ও লিখে রাখতো। আমি ওই ডায়েরিটা আর ওর কিছু জামা প্যান্ট ছিল যেটা রক্তে মাখামাখি ছিল, আমি না স্মৃতি অনুযায়ী ওই দুটো নিয়ে আসি। ওটা আমার জীবনের সবথেকে বড় ভুল। কিন্তু আমি ওর বাড়ির লোককেও বলি না, আমার বাড়ির লোককেও বলি না। যখন ওকে পোস্টমর্টমে দেওয়া হয় তখন আমি ওই জামা প্যান্টগুলো কালেক্ট করে নিই, আর ওই বইটাও। আমি বাড়ি গিয়ে লুকিয়ে রাতের বেলা জামা প্যান্টগুলো ধুই, আমার বাথরুমে ধুয়ে রেখে দিই। সেই দিন ওরম কোনো কিছু ঘটেনি। হ্যাঁ, আমি সেই রাতে স্বপ্ন দেখেছিলাম একটা। স্বপ্নটা আমার আজও মনে আছে। স্বপ্নতে আমি দেখছি আমি পার্কে বসে রয়েছি, রিয়া আমার পাশে এসে বসলো, এসে বলল, আমার খুব ব্যথা লেগেছে জানো, লরিটা আমার মুখের ওপর দিয়ে চলে গেল।
আমি ঠিক রাস্তাতেই যাচ্ছিলাম, লরির ড্রাইভারটা না প্রচণ্ড স্পিডে ছিল। আমার খুব কষ্ট হয়েছে, আর এখনো না আমার খুব কষ্ট হচ্ছে, তুমি জানো। তুমি চলে আসো না আমার কাছে, আমি যে বড় একা। আমার ঘুমটা সেই টাইমে ভেঙে যায়। আমি দেখি রাত তখন 3:15 বাজে, ঘরটা পুরো নিস্তব্ধ। এইবার আমার জীবনে ঘটে ফার্স্ট ইনসিডেন্ট। আমি একটু জল টল খাই, 3:30 বাজে, আমি মোবাইল টোবাইল দেখছি, একদম মুড খারাপ। ওর ছবিগুলো দেখছি, নিজে নিজে কাঁদছি। বাথরুম, যে বাথরুমে আমি ওর জামা প্যান্টগুলো ধুয়েছিলাম, একদম আমার রুমের সাথে অ্যাটাচ করা। আমি সেকেন্ড ফ্লোরে থাকি, আমার বাবা মা ফার্স্ট ফ্লোরে থাকে নিচে। যাই হোক, আমার বাথরুমটা আমি আটকে রেখেছিলাম। আমার মনে হচ্ছে বাথরুমের ভেতর থেকে কেউ একটা দরজায় বাড়ি দিচ্ছে। মনে হচ্ছে কেউ বাথরুমে ছিল, আমি আটকে দিয়েছি, সে ভেতর থেকে ধাক্কা মারছে বেরাবার জন্য। বিশ্বাস করবে না, আমার না সারা গায়ে কাটা দিচ্ছে, আমার পুরো মানে গা ভারী হয়ে গেছে সেই টাইমে। আর আমার ফিল হচ্ছে আমি যেই বেডের ওপরে শুয়ে রয়েছি সেই বেডটা আকাশের হাওয়ায় উড়ছে। ঘরটা একদম স্বাভাবিক লাগছে না, মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে। একটা ঠান্ডা আবহাওয়া, মানে খুব বাজে। আর একটা নাকের মধ্যে না পচা গন্ধ। আর এই গন্ধটা, সেম গন্ধটা আমি ফিল করেছিলাম পোস্টমার্টাম রুমে। যাই হোক, আমি প্রচণ্ড ভয় পেয়ে রয়েছি যে বাথরুমের ভেতরে কে। সাহস করে আমি লাইটটা জ্বালাই, বাথরুমের দরজাটা খুলে দেখি বাথরুম ফাঁকা, কেউ নেই। হঠাৎ করে বাথরুমের ফ্ল্যাশটা নিজে নিজে অন হয়ে যায়, মানে ওয়াশরুমে নিজে নিজে ফ্ল্যাশ হচ্ছে। আবার নিচে না কিছু চুল পড়ে রয়েছে। আমি দেখেছি, কিন্তু না দেখার ভান করে দরজাটা আটকে নিজের মতো শুয়ে মানে এদিক ওদিক করতে করতে ঘুমিয়ে পড়েছি। সেই রাতে ওরকম কোনো আর কিছু হয়নি। সকালবেলা উঠে আমি আমার ফোন চেক করছি, মানে একটা হয় না যে আশা, যদি সে ফোন করে। তো এরম করে না আমি ওর বাড়িতে গেলাম। বাড়ি গিয়ে মোটামুটি একটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি, হচ্ছে না। আমি ওর বাড়ির ছাদে, ওর দাদা ছিল, ওর দাদার সাথে আমি কথা বলছিলাম। ওর দাদারও পুরো ভেঙে পড়েছিল। যথারীতি ওর দাদা আর আমি মোটামুটি বন্ধুর মতোই ছিলাম। ওর দাদা আমাকে একটা সিগারেট দেয়, দিয়ে বলে তুমি খাও, আমি একটু নিচ থেকে আসছি। নিচে যাই, আমি সিগারেটটা ধরিয়ে ছাদের ওপরে দাঁড়িয়ে টানছি। বিশ্বাস করবে না, এটা মানে লোকের সাথে না হলে কেউ বিশ্বাস করবে না। আমার ফোনে একটা ফোন আসে, নাম্বারটা রিয়ার। কিন্তু রিয়ার যখন অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু আমরা সিমটা খুলে রাখি, ওর ফোন দিয়ে ফোন আসবে না। আর ওই সিমটা আমার পকেটেই রয়েছে। সব থেকে বড় কথা, আমি যখন ফোনটা রিসিভ করি, ওই পাশ থেকে গলা পাই রিয়ার। ও আমাকে বলে, আমার না খুব ভয় লাগছে জানো এখানে। আমার মতো আর অনেকে রয়েছে এখানে। আমি একা হয়ে গেছি, আমায় বাঁচাও, আমায় বাঁচাও। এইবার দেখো, সেই টাইমে আমি অত কিছু না ভেবে না, আমিও কেঁদে যাই। আমি একদম কেঁদে পড়ি। আমি বলি, তুমি কোথায়, তুমি বলো, আমি আসছি, তুমি কোথায়। এইবার না ওর গলাটা একটু ভার হয়। ও বলে, তোমার পেছনে দাঁড়িয়ে আছি আমি, ঘোরো। আমি ঘুরি পেছনে। বিশ্বাস করবে না, আমি প্রথমে না পায়ের দিকে তাকাই, একজন দাঁড়িয়ে রয়েছে। আমি পাটা দেখে বুঝতে পারছি রিয়া। আস্তে আস্তে উপরে যাচ্ছি, ও যেই ড্রেস পরেছিল সেম ড্রেসে রয়েছে। আমি যে ওর মুখের দিকে তাকাই না, এত ভয়ানক একটা মুখ, মানে আমি যে রিয়াকে দেখছি ওটা আমি বুঝতে পারছি না। ওর মুখ মাঝখান দিয়ে একদম ফাটা, চোখগুলো ঢুকে গেছে, দাঁত বেরিয়ে রয়েছে। আর না, ও আমার দিকে প্রচণ্ড জোরে লাফ দিয়ে এসে আমার গলাটা টিপে ধরে। আমি কোনো দিকে না পেরে না পড়ে যাই নিচে, যে ও আমার গলাটা টিপছে। এবার রিয়ার দাদা যখন ছাদে আসে, ও এসে দেখে আমি আমার গলা ধরে নিচে একদম তরপাচ্ছি। ও কোনো রকম আমাকে তুলে নিচে নিয়ে যায়। আমাকে যখন জিজ্ঞেস করে, আমি যখন এই ঘটনাটা বলি, ওর বাড়ির লোক আর আমার বাড়ির লোক সবাই আমাকে বলে আমাকে কিছুদিন সাবধানে একটু থাকতে। যাই হোক, সেই ঘটনাটা ওখানেই থেমে গেল। আমার গলায় মোটামুটি একটা স্পট পড়ে গেছে, আর আমার মনের মধ্যে না একটা ভয় ঢুকে গেছে যে ও আমাকে নিয়ে যেতে চাইছে ওর সাথে। যাই হোক, ওর সাধ্য টাধ্য হয়ে যাওয়ার পরে এতদিন ধরে কিছু কিছু ইনসিডেন্ট চলছে, মানে আমি ফিল করছি আমার পেছনে কেউ হাঁটছে, বা স্বপ্নে আমি ওকে বারবার দেখছি। এইগুলো তো নর্মালি চলছে। যাই হোক, সাধ্যটা যেদিন হয়ে গেল না, তারপর থেকে শুরু হলো খেল। আমি অফিস থেকে যখনই ফিরছি আমার রুমে, এইটা আমার 2 দিন হয়েছে এই জিনিসটা। আমি ফেরার পরে না আমার মনে হচ্ছে আমার ঘরে কেউ একটা আছে, আমাকে সব সময় দেখছে, আমার পাশে বসছে। আমি যখন ফোন ঘাঁটছি, মনে হচ্ছে কেউ চাইছে আমি ফোনটা রেখে দিই। কেউ মনে হচ্ছে বাথরুমে বারবার ঢুকছে আর বেরাচ্ছে। বাথরুমের দরজাটা না আমি আটকাতেই পাচ্ছি না। এটা আমার বাবাকেও আমি দেখিয়েছি। আমি বাথরুম যতবার লক করি, বাথরুমটা না ততবার খুলে যায়। যাই হোক,
একদিন সানডে, দিনটা শুক্রবার ছিল। আমি সকালবেলা একটু খেলতে টেলতে যাই, ফুটবল খেলে, আমি খেলে টেলে ফিরছি, ঘরে ঢুকে রুমটা খুলে দেখি আমার ডেস্কের উপরে ওই যে রিয়ার মানে ডায়েরিটা ছিল না, ওটা পুরো খোলা, আর সামনে একটা পেন রাখা রয়েছে। আমি না ডায়েরিটার দিকে তাকিয়ে দেখি ডায়েরিটাতে কেউ একটা লিখে রেখেছে, ঠিক আছে? ডায়েরিটাতে লেখা, তুমি কবে আসবে আমার কাছে, তুমি চলে আসো, আমার তোমাকে দরকার, না হলে আমি তোমায় মেরে নিয়ে আসবো। এবার ওই জিনিসটা যে পেনের দাগ না, আমি বুঝতে পারছি, কারণ লাল যে রক্ত একদম চেপে গেলে যেরকম হয় না, ওরম। এবার আমি ভাবি কেউ বদমাইশি করছে, আমি ডায়েরিটা আবার আমার যেখানে লুকানো ছিল আমি ওখানে লুকিয়ে রেখে দিই। আমি তারপরে যাই নিজের মতো একটু এদিক ওদিক আড্ডা মারতে, কারণ আমার মন সেই টাইমে একদম ভালো ছিল না। যাই হোক, আমি আড্ডা মারতে গিয়ে আমার সাথে একটা মেয়ের পরিচয় হয়। এটা খুব সাংঘাতিক একটা জিনিস যে মেয়েটা আমাকে অনেক আগে থেকে পছন্দ করতো। রিয়া চলে যাওয়ার পরে ও আমাকে প্রপোজ করে ওই দিনই। তো আমি সেরকম কিছু বলিও না, আমি বলি যে দেখো, ও আমার জীবনে শেষ ছিল, আমি এখন ওই রকম টাইপের না যে তোমাকে অ্যাকসেপ্ট করবো, তুমি বন্ধু থাকো। আমি বাড়ি চলে আসি। ওই রাতে আমার ঘরে কি হয় তোমরা বুঝতে পারছো না, মানে রাতে যে আমি 11টার সময় শুয়ে পড়েছি না, আমার মনে হচ্ছে আমার ঘরে কেউ লাফাচ্ছে, মনে হচ্ছে আমার গলাটা কেউ বারবার টিপছে, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আর আমি যে খাটের থেকে উঠে নিচে যাব না, আমার গায়ে শক্তি নেই, আমার মনে হচ্ছে কেউ আমাকে চেপে দিয়েছে। আর আমি ওই দিন ফার্স্ট দেখলাম আমার যে বাথরুমের দরজাটা বারবার কেউ বাড়ি দিচ্ছে। তো যাই হোক, সেই রাতটা আমার খুব ভয় কেটেছে, আমি কিছু করতে পারি, আমার চোখ দিয়ে না গল গল করে জল পড়ছে। যাই হোক, আমি সেই দিনটা কাটিয়ে পরের দিন সকালবেলা যখন অফিস যাচ্ছি, আমার কাছে একটা ফোন আসে। ফোনটাতে আমার একটা বন্ধু বলে যে মেয়েটা আমাকে প্রপোজ করেছিল, সে নাকি বিষ খেয়ে মারা গেছে। কিন্তু তার কোনো কারণ ছিল না, সে যথেষ্ট বড় লোক, তার কোনো মানে অভাব কিছু নেই, কিন্তু সে মারা গেছে। কি করে মরেছে কেউ বলতেও পারছে না, বলছে নাকি বিষ খেয়ে নিয়েছে। যাই হোক, এটা তো হলো। এইবার না আস্তে আস্তে যত দিন যাচ্ছিল, আমার জীবনে আরও কিছু বাড়ছে। মনে হচ্ছে আমার পিঠ ভার হয়ে যাচ্ছে, আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, আমার মনে হচ্ছে আমার ঘরে সবসময় কেউ আছে। তারপর থেকে না আমার মনে হতে থাকে রিয়া রয়েছে আমার সাথে। আমি খালি ওকে মনে করতাম। আমি যখন জামা প্যান্ট ছেড়ে স্নান করতে যেতাম বাথরুমে, আমি যখন শাওয়ার চালিয়ে দাঁড়িয়ে থাকতাম, মনে হচ্ছে আমার পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে। আর না, আমার সারা গায়ে, আমার মা অনেক দিন আমায় দেখিয়েছে, আমার সারা গায়ে না আঁচড়ের দাগ। আর আমার না খালি মনে হতো পাখার দিকে তাকিয়ে আমি সুইসাইড করে দিই। তো এরম করতে করতে না আমার মানসিক দিকটা পুরো মানে বদলে যায়। কেউ কিছু বললে আমি রেগে যাচ্ছি, বা আমার উপর রাগ করছি। একদিন বাবার সাথে আমার খুব ঝগড়া হয়, সেদিনও রবিবার ছিল। আমি কি করি, আমার রুমে যাই, দরজা খোলা, আমি খাটে শুয়ে রয়েছি। আমার বাবা কিন্তু তখনও বকবক করছে, আর দোষটা আমারই। বাবা আমাকে খেতে বলেছে দুবার, তো আমি বলেছি আমার পেট ভরা। তৃতীয়বার যখন বলেছে, আমি ভাতের থালাটা ফেলে দিয়েছি। এই নিয়ে ঝগড়া। বাবা ওপরে এসে দেখছে আমি না পাখার দিকে একভাবে তাকিয়ে রয়েছি। তখন আর বাবা কিছু বলছে না, তখন আমার বাবা আবার বলছে নিচে আয়, নিচে চ। আমি না কোনো সাড়া দিচ্ছি না, আমি না বাবার দিকে তাকাই, একটা হাসি দিই। আর আমার সামনে একটা গামছা ছিল, আমি গামছাটা নিয়ে পাখায় জড়াচ্ছি বাবার সামনে। আমি গলায় পেঁচাই, বাবা যেই রুমে আমার ঢুকতে যাচ্ছে, বিশ্বাস করুন আমি কিন্তু রুম বন্ধ করিনি, আমার বাবা দেখেছে। আমি খাটের ওপরে, তখনও আমি সবে লাগাচ্ছি ফাঁসটা, দরজাটা নিজে নিজে মনে হচ্ছে ভেতর দিকেও একদম ধাক্কা দিয়ে বন্ধ করছে, বাবাকে ঢুকতে দিচ্ছে না। আর আমার বাবা লম্বা চওড়া একটা মানুষ, কোনো রকম জোর লাগিয়ে ঢোকে, তখন আমি ফাঁস দিয়ে দিয়েছি, আমি অলরেডি ঝুলছি। আমার বাবা যদি হয়তো আর 2-3 মিনিট দেরি করতে, আমি মরেই যেতাম। আমাকে নামিয়েছে, সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকা হয়েছে, ওরম কোনো ক্ষতি আমার হয়নি। বাবা বুঝতে পেরেছে কি হচ্ছে এগুলো। তখন আমার বাবা আমাকে জিজ্ঞেস করে, তখন আমি সব খুলে বলি এই আমার সাথে ঘটছে। বিশ্বাস করবে, আমার বাবা এতটাই কেয়ারিং, 2 মিনিট দেরি না করে আমাকে বলে তুই নিচে চ। আমাকে নিচে ওই ঘর থেকে প্রথমে বাইরে নিয়ে যায়, বাইরে বলে স্কুটিতে বসিয়ে আমাকে সিধা কোথায় নিয়ে যাচ্ছে কিছু বলছে না। হঠাৎ করে না, মানে কাঁচা রাস্তা, কোনো কিছু চারিদিকে গাড়ি নেই, হঠাৎ করে কোথা থেকে একটা লরি চলে আসলো। আর বিশ্বাস করবে, আমাদের পেছন চাকা এমন জোরে বাড়ি দিল, বাবা আর আমি ছিটকে পড়ে গেলাম। আমি নিজেকে না দেখে আগে বাবাকে তুলছি, বাবার হাত ফাত কেটে গেছে। বাবাকে বলছি বাবা বাড়ি চলো। বাবা বলছে একটা কথাই, বাড়ি যেতে পারবি না তুই, ও মেরে দেবে, আবার লরি আসবে চিপটে মেরে দেবে। বাবা বলছে স্কুটি দরকার নেই, ছেড়ে দে, হেঁটে চ। আমি কোনো রকম হেঁটে হেঁটে যাচ্ছি, ঠিক মন্দির একটা। এইবার না আমি আর ঢুকছি না। তো বাবা বলে তুই এখানেই দাঁড়াবি, নড়বি না।
বাবা ভেতরে যায়, একজন পুরোহিত, মানে ওনাকে দেখলে না সাধু মনে করবে তোমরা। আর ওনার নামটা রানাঘাটে খুব আছে, তাই নামটা আমি এখানে নিচ্ছি না। উনি যখন বেরিয়ে আমাকে দেখে না একটা রাগ চোখে তাকায়, আর আমি ওনার দিকে রাগ চোখে তাকাচ্ছি একদম। উনি বলে ছেলেকে বাড়ি নিয়ে যাও, কালকে ঠিক সন্ধ্যা 12টা, সরি রাত 12টা। এবার কি রাত 12টা বলেছে আমি জানি না। আমি গেছি, নিজের মতো শুয়ে রয়েছি, 11:30 12:15 বাজে। আবার আমার ঘরে জিনিসটা শুরু হয়েছে, মানে বাথরুমে কেউ লাফালাফি করছে, দরজার মধ্যে, মানে ঘর ভারী হয়ে যাচ্ছে। আর আজকে মনে হচ্ছে বেশি হচ্ছে, খাট লাফাচ্ছে, মনে হচ্ছে আমাকে কেউ মারছে। আর আমি না দম নিতে পারছি না। ঠিক 12:05 কি 10 ওই টাইম আমার দরজার সামনে দুজন এসে দাঁড়ায়। আমি দেখি ওই সাধু। বিশ্বাস করবে না, আমি আমার মধ্যে নেই, আমি এটা করছি আমি বুঝতে পারছি, কিন্তু কেন করছি জানি না। আমি না একদম খাটে উঠে বসে বলি, হেই বেরিয়ে যা এখান থেকে, বেরা বেরা এখান থেকে। হ্যাঁ কি করতে এসিস, আমায় তাড়াতে এসিস? আমাদের আলাদা কেউ করতে পারবে না, তুইও না রে বা, যা এখান থেকে। আমি নোংরা ভাষা দিচ্ছি, একদম মানে বাজে ভাষা দিচ্ছি, গালাগাল করছি, খুব বাজে কথা বলছি। তো এবার উনি কি করে, সঙ্গে সঙ্গে না উনি ওনার একটা জল থাকে, জলটা আমার গায়ে ছেটায়। বিশ্বাস করবে আমি লাফ দিয়ে ভয়তে এক কোনায় বসে রয়েছি। উনি আমার ঘরের একদম দোরগোড়ায় একটা সাদা পাউডারের মতো কিছু ঢালে, আর গেটটা আটকে দেয়। অনেক মন্ত্রতন্ত্র করার পরে উনি বেরিয়ে বলে, তখন না আমাকে একটা জল পোড়াও খায় আমার মনে আছে। আমি না পুরো অজ্ঞান টাইপ হয়ে যাই। পরে যখন আমি চোখ খুলি দেখি বাবা ওই পুরোহিত দুজন দাঁড়িয়ে রয়েছে। তখন রাত 1টা কি 2টো বাজে। আমাকে বলে যে তোমার ঘরে ওই মেয়েটার কি কি জিনিস আছে। প্রথমে আমি বলতে চাই না, বাবা অনেক জোর করে, মা জোর করার পর আমি বলি যে ওর একটা ডায়েরি আর ওই যে মরে গেছিলো জামা প্যান্টগুলো আছে। বাবা বলে সাংঘাতিক করেছিস তুই, এটা কি করেছিস? স্মৃতি মানুষের রাখা ভালো, কিন্তু এই জিনিসগুলো। সঙ্গে সঙ্গে ওগুলো নিয়ে আমাকে নিয়ে যায় গঙ্গা। আর আমাকে বারবার বলে দেওয়া হয় যখন তুমি ওগুলো জ্বালাবে গঙ্গায় গিয়ে, পেছন ঘুরে তাকাবে না। বিশ্বাস করবে না, এটা আমার জীবনের না সব থেকে মানে সাংঘাতিক মুহূর্ত। আমি যখন ঢুকি গঙ্গায়, আমার সারাটা কান জুড়ে না আমি কান ধরে রয়েছি, কেন আমাকে রিয়া বলছে, মানে ওর গলা আমি স্পষ্ট বুঝতে পারছি, এরম করো না, আমি চলে যাবো, তাহলে আমি আর তোমায় দেখতে পারবো না, এরম করো না। মানে ও আমাকে কিন্তু আচ্ছা পিঠে। আমি বলছি বাবা আমার ব্যথা করছে। পুরোই তো আমাদের সাথে ছিল, উনি এক হাত ধরে রয়েছে, বাবা এক হাত ধরে রয়েছে, বলছে তুমি পেছন ঘুরে তাকাবে না। গিয়ে আমরা না ওগুলো জ্বালিয়ে দিই, যা ছিল। জ্বালিয়ে দেওয়ার পরে না আমার মনে হয় আমার সারা গাটা কেন হালকা হয়ে গেল। উনি আমাকে দুটো টাকা দেয়। প্রথম মনে হতো আবার পেছনে কেউ আছে, আমার বাথরুমটা ভালো করে ধোয়ানো হয় পরের দিন। তো আস্তে আস্তে জিনিসটা নর্মাল হয়ে যায়। এখন আর সেরকম কিছু হয় না, আমি এখন বিবাহিত। যাই হোক, ওই স্মৃতি ভোলার মতো না। গল্পটা যদি ভালো লাগে তোমার শ্রোতাদের পড়ে শোনাতে পারো। প্রথমে বলি, আজকের গল্পটা কিন্তু আমার দারুণ লেগেছে। এরকম গল্প আমার চ্যানেলে আরও আছে, তোমরা চাইলে শুনতে পারো। মানে এরকম গল্প আমার দারুণ লাগে। আর তোমাদেরও যদি ভালো লেগে থাকে বা একটু ভয় লেগে থাকে, শেয়ার করে বন্ধুদের ভয় পাইয়ে যাও। আজকের জন্য এইটুকু। আর হ্যাঁ, আরও আসবে গল্প এরকম, এই জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, কমেন্টে জানিও কেরম লাগলো গল্পটা। আজকের জন্য এইটুকু, টাটা। ভয় দেখানোটা আমার কাজ, ঘুম না আসাটা তোমাদের।